প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আশা করছি ভালো আছো সবাই। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পলিস্যাকারাইড। এই পলিস্যাকারাইডের স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন ইত্যাদির গঠন এবং এগুলির ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকে আমরা। তাহলে চলো আমরা মূল আলোচনায় যাই। পলিস্যাকারাইড সাধারণত দুই ধরনের পলিস্যাকারাইড হয়। খাতায় লিখতে পারো অথবা যাদের বই আছে বইতেও আছে, পয়েন্টে দাগিয়ে রাখতে পারো। পলিস্যাকারাইড সাধারণত দুই ধরনের পলিস্যাকারাইড হয়। নাম্বার ওয়ান হচ্ছে স্ট্রাকচারাল পলিস্যাকারাইড অথবা গাঠনিক পলিস্যাকারাইড। নাম্বার টু হচ্ছে স্টোরেজ পলিস্যাকারাইড অথবা সঞ্চয়ী পলিস্যাকারাইড। স্ট্রাকচারাল পলিস্যাকারাইডের মধ্যে আমরা মূলত সেলুলোজকে আমরা স্ট্রাকচারাল পলিস্যাকারাইড বলি। আমরা এখানে আজকে সেলুলোজ সম্পর্কে পড়ব। এটা গেল স্ট্রাকচারাল পলিস্যাকারাইড। দ্বিতীয় কথা হচ্ছে স্টোরেজ পলিস্যাকারাইড, সঞ্চয়ী পলিস্যাকারাইড। সঞ্চয়ী পলিস্যাকারাইড দুই ধরনের হতে পারে, সেটা উদ্ভিদ দেহের সঞ্চয়ী আর প্রাণী দেহের সঞ্চয়ী। উদ্ভিদ দেহের সঞ্চয়ী পলিস্যাকারাইড হচ্ছে স্টার্চ, আর প্রাণী দেহের সঞ্চয়ী পলিস্যাকারাইড হচ্ছে গ্লাইকোজেন। উদ্ভিদ দেহের সঞ্চয়ী পলিস্যাকারাইড স্টার্চ, আর প্রাণী দেহের সঞ্চয়ী পলিস্যাকারাইড হচ্ছে গ্লাইকোজেন। এই গেল প্রাথমিক কথাবার্তা। এখন এই স্টার্চ কি হিসেবে আমরা পাই? স্টার্চ আমরা সাধারণত বিভিন্ন ধরনের সঞ্চয়ী দানা শস্য, যেমন কি, যেমন ধান, যেমন গম, এগুলিতে পেয়ে থাকি। এছাড়াও সঞ্চয়ী টিউবার জাতীয়, টিউবার মানে যেমন আলু, ঠিক আছে, এইগুলিতে আমরা পেয়ে থাকি। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা ময়দা কিংবা আটা কিংবা স্টার্চ পাউডারের ছবি। স্টার্চ পাউডারের, এই যে দেখতে পাচ্ছ আলু, আলু স্টার্চের একটা বিশাল উৎস, বড় উৎস। এখন এই যে আলু বলো অথবা ময়দা বলো অথবা আটা বলো, এইগুলি থেকে আমরা নানা ধরনের কনফেকশনারি আইটেম পাই, বেকারির আইটেম পাই। এইগুলিও আমাদের স্টার্চ আপটেক করার একটা বড় উৎস। স্টার্চ উদ্ভিদের শ্বেতসার হিসেবে সঞ্চিত থাকে। সাধারণ সংখ্যা C6H10O5 এখানে আলফা ডি গ্লুকোজ দিয়ে গঠিত। এটা আলফা ডি গ্লুকোজ দ্বারা গঠিত। কোথায় কোথায় পাওয়া যাচ্ছে? বিভিন্ন ধরনের দানা শস্যে, খাদ্যে, বাদামে, পটেটোতে, চালে, ঠিক আছে। এই কথাগুলি আমি আগে বলেছি, কাজে আর নতুন করে বলার দরকার নাই। এই কথাটা গুরুত্বপূর্ণ। স্টার্চ দু ধরনের হয়, অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিন। যাদের হাতের কাছে খাতা আছে তারা লিখে রাখো, অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিন। স্টার্চ দুই ধরনের হয়, অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিন। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এরা আয়োডিন দ্রবণে গাঢ় নীলবর্ণ ধারণ করে। আয়োডিন দ্রবণে গাঢ় নীলবর্ণ ধারণ করে। এটা হচ্ছে দুই নম্বর গুরুত্বপূর্ণ কথা। তিন নম্বর কথা হচ্ছে এই যে অ্যামাইলোজের অণুগুলো পরস্পর কার্বনের সাথে 1,4 অবস্থানে সংযুক্ত হয়। তাহলে আলফা ডি গ্লুকোজ 1 নম্বর OH এর সাথে 4 নম্বর OH এর একটা কন্ডেনসেশন রিঅ্যাকশন হয়, একটা গ্লুকোসাইডিক বন্ধন তৈরি করে। কন্ডেনসেশন রিঅ্যাকশন মানে যেই রিঅ্যাকশনে পানি রিমুভ হয় তাকে বলা হয় কন্ডেনসেশন রিঅ্যাকশন। এইভাবে 200 থেকে 1000 গ্লুকোজ অণু নিয়ে অ্যামাইলোজের শিকল গঠিত হয়, ঠিক আছে। এই ধান, গম, ভুট্টাতে প্রায় 22% অ্যামাইলোজ থাকে। এতটুকুন পর্যন্ত বোঝা গেছে? জি স্যার। ইয়েস স্যার। এখন
এবার আসো অ্যামাইলোপেকটিন। অ্যামাইলোপেকটিন হচ্ছে অ্যামাইলোজের যে সরল শিকল সেটা থেকে সেটার সাথে একটা পার্শ্ব শিকল তৈরি হয়। বিষয়টা আমি ব্যাখ্যা করব, আগে বিষয়টা বুঝে নাও। আলফা 1,4 গ্লুকোসাইডিক বন্ধনের যে সরল শিকলের সাথে আলফা 1,6 গ্লুকোসাইডিক বন্ধনের একটা শাখান্বিত শিকল তৈরি হয়। তাইলে স্টার্চ সরল শিকল যুক্ত স্টার্চ হইতে পারে, অনলি অ্যামাইলোজ দিয়ে স্টার্চ হতে পারে, অনলি অ্যামাইলোপেকটিন দিয়ে স্টার্চ হতে পারে, আবার অ্যামাইলোজ এন্ড অ্যামাইলোপেকটিন দ্বারা স্টার্চ হতে পারে। কথাটা বুঝা গেছে? জি স্যার। তার মানে আলফা 1,4 গ্লুকোসাইডিক বন্ধনের সরল শিকলযুক্ত চেইনকে বলা হচ্ছে অ্যামাইলোজের চেইন। আলফা 1,4 গ্লুকোসাইডিক বন্ধনের চেইনের সাথে আলফা 1,6 বন্ধনযুক্ত পার্শ্ব শিকল যুক্ত চেইনকে বলা হয় অ্যামাইলোপেকটিনের চেইন। তাইলে স্টার্চ শুধু অ্যামাইলোজ দ্বারা হতে পারে, স্টার্চ শুধু অ্যামাইলোপেকটিন দ্বারা হতে পারে, স্টার্চ অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিন সমন্বয়ে হতে পারে। কথা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, জি স্যার। এখন এখন আমরা স্টার্চের গঠনটা দেখ। স্টার্চের গঠন আলাপ করার জন্যই আমরা এতদিন ধরে এক ধরনের হোমওয়ার্ক করে আসছি। হোমওয়ার্ক কি? আমাদের আলোচনার বিষয় ছিল আলফা ডি গ্লুকোজ এন্ড বিটা ডি গ্লুকোজ। এই যে এখন আলফা ডি গ্লুকোজ স্ট্রাকচারটা আমাদের লাগবে, আলফা ডি গ্লুকোজ স্ট্রাকচারটা লাগবে। অনেকগুলি আলফা ডি গ্লুকোজ পাশাপাশি গ্লুকোসাইডিক বন্ধন ক্রিয়েট করার মাধ্যমে একটা স্টার্চ চেইন গঠন করে। তাহলে এই ঘটনাটা কিভাবে ঘটায় আমরা একবার দেখব। আমরা পাশাপাশি বেশ কয়েকটা আলফা ডি গ্লুকোজ স্ট্রাকচার আঁকব। এই যে ধরো এটা একটা আলফা ডি গ্লুকোজ স্ট্রাকচার আঁকলাম। আমি শর্টকাট মেথডটা ব্যবহার করছি দ্রুত করার জন্য। এই যে এইখানে যদি OH গ্রুপ থাকে, ধরো এই যে এখানে OH গ্রুপ থাকবে, তাহলেই তো আলফা ডি গ্লুকোজ হবে, তাই তো? এখন এই যে আরেকটা আঁকি, পাশাপাশি অনেকগুলি আঁকি। এই যে ধরো, আশা করছি বুঝতে পারছো তোমরা। এই যে আরেকটা আলফা ডি গ্লুকোজ স্ট্রাকচার আঁকলাম। এখানে OH থাকবে, আমি আর দিচ্ছি না, এখানে আরেকটা আঁকলাম। কমপক্ষে তিনটা আঁকতে হবে আমাদেরকে, যদি আমরা একটা স্টার্চের চেইন আঁকতে চাই। এই যে আঁকলাম আলফা ডি গ্লুকোজ। তাইলে বলেছিলাম কি, আলফা ডি গ্লুকোজ গুলো পরস্পরের সাথে 1,4, তাইলে এই 1, 2, 3, 4, 5, 6, একইভাবে 1, 2, 3, 4,
5 6 এখানেও 1 2 3 4 5 and 6 তাহলে 1 4 এই যে 1 নম্বরে ওএইচ নিচে থাকে, এখানেও একটা ওএইচ আছে, তাহলে এই এখান থেকে ওএইচ, এখানেও একটা ওএইচ আছে, এখানেও একটা ওএইচ আছে, তাহলে এই ওএইচ এই ওএইচ এর সাথে একটা কনডেনসেশন রিঅ্যাকশন অংশ নেবে। কনডেনসেশন রিঅ্যাকশনে অংশ নেওয়ার পর ধরো এই যে কনডেনসেশন রিঅ্যাকশনে অংশ নেওয়ার পর এটা এক অণু পানি বের করে দেবে, একটা অক্সিজেন ব্রিজ গঠন করবে। এই যে অক্সিজেন ব্রিজ গঠন করবে, এখান থেকে পানি বের হয়ে গেল, এখনো পানি বের হয়ে গেল। এইটাই হলো আলফা 1,4 গ্লুকোসাইডিক বন্ধন। একই ঘটনা এখানে ঘটবে, যে আলফা গ্লুকোসাইডিক 1,4 গ্লুকোসাইডিক বন্ধন। এখন এই বন্ধন গঠন করার পর এইভাবে অনেকগুলি শত শত আলফা ডি গ্লুকোজ পরস্পরের সাথে গ্লুকোসাইডিক বন্ধনের মাধ্যমে একটা শিকল তৈরি করবে। এটা সরল শিকল হতে পারে, এটা পার্শ্ব শিকল হতে পারে। পার্শ্ব শিকল নিয়ে আমি পরে আলোচনা করছি, আগে সরল শিকলটা বুঝে নাও। তাহলে এখানে অনেকগুলি থাকতে পারবে, তাইলে আমরা এটা একটা ব্র্যাকেট দিয়ে, এই যে একটা ব্র্যাকেট দিয়ে এটা এন নাম্বার দিয়ে চিহ্নিত করি। এই যে এন নাম্বার, এই যে এখন এন এর মান 10 15 20 30 40 500 600 1000 এইভাবে শত শত হতে পারে এন এর ভ্যালুটা। এই হলো আমাদের এই যে আলফা ডি গ্লুকোজ গুলি পরস্পরের সাথে 1,4 গ্লুকোসাইডিক বন্ধনের মাধ্যমে কিভাবে স্টার্চের সরল শিকল তৈরি করে, সেটা আশা করছি বুঝতে পেরেছি। এই যে স্টার্চের এসটি এ আর সিএইচ, স্টার্চের সরল শিকল। এখন সরল শিকল যখন হয় তখন এটাকে বলা হয় অ্যামাইলোজ। যখন এইভাবে আলফা 1,4 গ্লুকোসাইডিক বন্ধনের সরল শিকল হবে তখন তাকে বলা হবে অ্যামাইলোজ। এই আলফা 1,4 গ্লুকোসাইডিক বন্ধনের সরল শিকলের সাথে যখন 1,6 গ্লুকোসাইডিক বন্ধনের পার্শ্ব শিকল তৈরি হবে তখন তাকে বলা হবে অ্যামাইলোপেকটিন। তাহলে চলো অ্যামাইলোপেকটিন কিভাবে হয় সেটা আমরা একটু দেখব। এই যে এটা কোন অবস্থায় আছে, এটা অ্যামাইলোজ অবস্থায় আছে, একটু লিখি এখানে, এটা অ্যামাইলোজ অবস্থায়, অ্যামাইলোজ অবস্থায়। এই অ্যামাইলোপেকটিন কিভাবে হবে, যখন এই সরল শিকলের সাথে 1,6 একটা পার্শ্ব শিকল যুক্ত হবে। 1,6 পার্শ্ব শিকল কিভাবে যুক্ত হচ্ছে সেটা আমরা এখন দেখব। ধরো এই হচ্ছে 6 নম্বর, এই যে 6 নম্বর, এই যে 6 নম্বর, 6 নম্বরের সাথে যুক্ত হবে। তাহলে 6 নম্বরের সাথে যুক্ত হবে কোন অন্য একটা আলফা ডি গ্লুকোজ স্ট্রাকচারের 1 নম্বর, মানে 1 নম্বরে রয়েছে। তাহলে এটা আঁকার সুবিধার্থে আমি এখান থেকে আঁকছি। এই যে ধরো এই যে আঁকলাম। তাহলে 1 2 3 4 5 6, এই যে এখানকার ওএইচ, এই যে এখানে CH2OH আছে, এখানে CH2OH আছে। তাহলে CH2টা থাকবে, CH2 থাকলো, এই CH2 থাকলো, এইখানে কনডেনসেশন রিঅ্যাকশনটা হবে, এইখান থেকে পানিটা বের হয়ে যাবে। এখানে CH2টা থাকলো,
তাহলে এই হচ্ছে আলফা আলফা 1,6 গ্লুকোসাইডিক 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 বন্ড। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছে। এখানে এই একই ঘটনাটা ঘটবে। এখানে আরেকটা শিকল মনে করো, এখানে আরেকটা শিকল এইভাবে আছে, মনে করি এখানে আরেকটা শিকল এইভাবে আছে, এখানে আরেকটা শিকল, এখানে আরেকটা শিকল এইভাবে আছে, এখানে আরেকটা শিকল এইভাবে আছে। তাহলে এটা হয়ে গেল এবার অ্যামাইলো পেকটিন। তাহলে এই যে মধ্যে দিলাম, হয়ে গেল কি, হয়ে গেল অ্যামাইলো পেকটিন। অ্যামাইলো পেকটিন। তাহলে আলফা 1,4 গ্লুকোসাইডিক বন্ধনের সিম্পল চেইনের সাথে যখন আলফা 1,6 গ্লুকোসাইডিক বন্ধন যুক্ত আরেকটা ব্রাঞ্চ চেইন বের হবে, পার্শ্ব শিকল বের হবে, তখন যে প্রোডাক্টটা হবে সেটা হচ্ছে অ্যামাইলোপেকটিন। ক্লিয়ার? উপরে যে অংশটা আসতেছে ওইটা নিচে দিয়ে আঁকা যাবে? নিচে দিয়ে তুমি 1,6 এর সাথে তুমি যদি তৈরি করতে পারো 1,6, ধরো 1,6 এর ব্রাঞ্চ তৈরি করার তো সুযোগ নাই নিচে, আছে কি? না স্যার। তো কারণ 6 তো সব কটা উপরেই, 6 তো সব কটাই উপরেই। এখন তুমি নিচে দিয়ে আঁকতে পারবা, কিন্তু তোমার এখানে নিচে তোমাকে 1 ওপেন থাকা লাগবে, তো নিচে তোমার 1 ওপেন নাই, তো নিচে কোথাও 1 ওপেন নাই, এখানে 1 তো সব কটা ব্লক হয়ে গেছে। কথা বুঝতে পেরেছো? জি এই স্যার। প্রশ্নটা করেছো, সে বুঝতে পেরেছো কথাটা? জি স্যার, প্রশ্ন বুঝেছি। করেছো আমি, আজকে তোমার নিচের চেইনে কোনো 1 ওপেন নাই, নিচের চেইনে ওপেন আছে তোমার অনলি 6। কাজে তোমাকে 6 কে জোড়া লাগাইতে হবে অন্য একটা চেইনের ওপেনের সাথে, 1 এর সাথে। কথাটা বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, স্যার, বলো। এখানে অ্যামাইলোজের চেইনে এন দিব না, নাকি স্যার এবার ডট ডট দিয়ে দিব এখানে চিত্র অনুসারে? এটা ডট দিলেও হবে, তুমি এন্ড দিতে পারো, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই, এইভাবে দিলেও হবে। এই যে ছবিটা দেখো, ক্লিয়ার এখন? এই যে ব্র্যাকেট দেবা কি দেবা না, একজন প্রশ্ন করেছিল। জি স্যার, বুঝছি এখন। ওকে, এবার আমরা যাব সেলুলোজ। সেলুলোজকে স্ট্রাকচারাল পলিস্যাকারাইড বলা হয়। সেলুলোজ মূলত উদ্ভিদের সেল ওয়াল গঠনকারী উপাদান। তাইলে সেলুলোজ সেল ওয়াল গঠন করে, উদ্ভিদের সেল ওয়াল অথবা উদ্ভিদ স্ট্রাকচার ব্যবহার হয় এমন নানা কাজে চাইলে সেল ওয়াল বা উদ্ভিদ সেলুলোজ ব্যবহৃত হয়। যেমন বস্ত্র উৎপাদনে, ঠিক আছে, বস্ত্র উৎপাদনে একটা গুরুত্বপূর্ণ আছে, নাইট্রেট বিস্ফোরক হিসেবে ব্যবহৃত হয়, এসিটেট ফটোগ্রাফিক ফিল্ম তৈরিতে, এগুলো আগে লাগতো, এখন তার ওইভাবে ফিল্ম তৈরি করা হয় না, টিস্যু পেপার, প্যাকেজিং শিল্প, ঠিক আছে, এগুলি নানা কাজে, বিভিন্ন স্টেশনারি সামগ্রী এগুলিতে ব্যবহৃত হয়, আর মূলত পশু খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। ঠিক আছে, তার স্ট্রাকচারটা কেমন? অসংখ্য বিটা ডি গ্লুকোজ। আমরা দ্বিতীয় ক্লাসেই আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি গ্লুকোজ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তাহলে এই যে বিটা ডি গ্লুকোজ নিয়ে কেন আলোচনা করলাম এখন বোঝা যাবে, যে কারণ এই যে সেলুলোজ স্ট্রাকচার তৈরি হয় অসংখ্য বিটা ডি গ্লুকোজ বিটা 1,4 গ্লুকোসাইটিক বন্ধনের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত হয়ে। তাহলে কিভাবে ঘটনাটা ঘটে চলো আমরা একটু দেখি। এই যে প্রথমে আমরা বিটা ডি গ্লুকোজ স্ট্রাকচার আঁকবো, এই যে আঁকলাম বিটা ডি, এই যে বিটা ডি, এটা কখন বিটা হবে, যদি 1 নম্বর কার্বনের উপরের দিকে ওএইচটা থাকে, এই যে এখানে ওএইচ থাকবে, বিটা হলে এইখানে ওএইচ থাকবে। পাশাপাশি অনেকগুলি আঁকি, এই যে আবার আরেকটা আঁকলাম, এই যে আঁকলাম,
এই যে আঁকলাম, আরো একটা আঁকি। এই যে আঁকলাম। এখন এই যে 1 2 3 4 5 6, একইভাবে এখানে 1 2 3 4 5 and 6, একইভাবে এটা তো একইভাবে 1 2 3 4 5 and 6। এখন 1 এর বিটা, এটা যদি বিটা ডি গ্লুকোজ স্ট্রাকচার হয়, এটা এগুলো প্রত্যেকেই যদি বিটা ডি গ্লুকোজ স্ট্রাকচার হয়, প্রত্যেকে যদি বিটা ডি গ্লুকোজ স্ট্রাকচার হয়, তাহলে 1 নম্বরের উপরের দিকে ওএইচ থাকবে, এখানে ওএইচ থাকবে, এখানে ওএইচ থাকবে, এইখানে ওএইচ থাকবে। তাহলে এই ওএইচ এর সাথে এই ওএইচ যদি গ্লুকোসাইডিক বন্ধন গঠন করে, তাহলে কিভাবে গ্লুকোসাইডিক বন্ধন গঠন করবে? এই যে ধরো এইখান থেকে এটা মুছে দিলাম, এইখানে মুছে দিলাম, এই যে এখানকার ওএইচ, এখানকার ওএইচ, এরা এইখানে একটা অক্সিজেন ব্রিজ গঠন করবে, অর্থাৎ একটা অক্সিজেন দ্বারা যুক্ত হয়ে গ্লুকোসাইডিক বন্ড গঠন করবে। এখান থেকে এখন এক অণু পানি কনডেনসেশন বিক্রিয়ায় বের হয়ে যাবে। একই ঘটনা এইভাবে ঘটবে। এইভাবে অনেকগুলি বিটা গ্লুকোসাইডিক বিটা 1,4 গ্লুকোসাইডিক বন্ধন গঠন করবে। অনেকগুলি বিটা ডি গ্লুকোজ পরস্পর সাথে যে গ্লুকোসাইডিক বন্ধনের মাধ্যমে একটা দীর্ঘ চেইন গঠন করবে। এখানে এখানে আগের মতো এখানে দেখায়, এই যে এইখানে ব্র্যাকেট দিলাম, এইখানে ব্র্যাকেট দিলাম, এবার এই যে এন নাম্বার দিয়ে, এই যে এন নাম্বার পরিমাণ, যে এন এর ভ্যালু 20 হতে পারে, 50 হতে পারে, 100 হতে পারে, 200 হতে পারে, 500 হতে পারে, এটা কতটুকু লম্বা চেইন সেটার উপর নির্ভর করছে এই সেলুলোজ চেইন তৈরিতে এন এর ভ্যালুটা, এন এর মানটা কত হবে। এটা হয়ে গেল সেলুলোজ। সেলুলোজ। এখন তোমাদের কোন কোন বইতে দেখবা এই স্ট্রাকচারটা এইভাবে করে এঁকেছে, এইভাবে করে এঁকেছে, এইভাবে করে এঁকেছে। খেয়াল করো, কোন কোন বইতে এইভাবে এঁকেছে। নাথিং টু বি ওয়ারিড, এখানে চিন্তার কোনো কারণ নাই। এইভাবেও দিতে পারো, একেবারে সরাসরি ডায়াগোনাল শেপ করে দিতে পারো, অর এভাবে জিগজ্যাগ শেপ বলে, এটাকে জেড শেপ বলে, জিগজ্যাগ শেপ দিতে পারো। বোথ আর অ্যাকসেপ্টেবল। আশা করছি অনেকগুলি বিটা ডি গ্লুকোজ পরস্পরের সাথে কিভাবে বিটা 1,4 গ্লুকোসাইডিক বন্ধনের মাধ্যমে সেলুলোজ চেইন তৈরি করছে সেটা সম্পর্কে তোমাদের ধারণা পরিষ্কার হয়েছে। সেলুলোজের ধর্ম স্বাদহীন, গন্ধহীন, জটিল রাসায়নিক যৌগ, সাধারণত পানিতে অদ্রবণীয়, আয়োডিন কোন ধরনের রং দেখায় না, কাজের কথা আমি আগে উল্লেখ করে দিয়েছিলাম। এগুলো খুব সোজা জিনিস, একদম সহজ জিনিস। ঠিক আছে, এখন গ্লাইকোজেন নিয়ে আমি এক মিনিটে একটু করে আলাপ করব। এই গ্লাইকোজেন হচ্ছে, দেখো, গ্লাইকোজেনের আণবিক গঠন অ্যামাইলোপেকটিনের গঠনের অনুরূপ। এটি ঘনভাবে শাখান্বিত আলফা ডি গ্লুকোজ দিয়ে গ্লাইকোজেন গঠিত। গ্লাইকোজেন কিসের সঞ্চয়ী পদার্থ? গ্লাইকোজেন হচ্ছে তোমার, গ্লাইকোজেন কিসের? গ্লাইকোজেন প্রাণীদেহের এই যে গ্লাইকোজেন। তাইলে তোমার এখন প্রশ্ন আসতে পারে, অ্যামাইলোপেকটিন আর গ্লাইকোজেনের মধ্যে পার্থক্য কি? এই দেখো, অ্যামাইলোপেকটিন আর গ্লাইকোজেনের মূল পার্থক্য হচ্ছে দি ব্রাঞ্চিং occurs in every 25 to 30 units in glucose, and the branching occurs in
every 8 to 12 ইউনিট অফ গ্লুকোজ। কথা বুঝতে পেরেছ? না বুঝতে পারলে আমি আবার রিপিট করব। যখন একটা অ্যামাইলোজ সাইড চেইন সরল শিকলের সাথে, অর্থাৎ আলফা 4 আলফা 4 আলফা 4 একটা সরল শিকলের সাথে আলফা 1 6 গ্লুকোসাইডিক বন্ধনে পার্শ্ব শিকল যদি 20 থেকে 30 গ্লুকোজ ইউনিট অন্তর অন্তর তৈরি হয়, তখন শিকলটা হবে, পার্শ্ব শিকলটা হবে অনেক কি, অনেক হালকা। আর যখন এই যে 8 থেকে 10 গ্লুকোজ ইউনিট অন্তর অন্তর তৈরি হবে, তখন সেটা হবে অনেক ঘন। কথাটা বুঝতে পেরেছো? তাইলে যদি আলফা 1 6 গ্লুকোসাইডিক বন্ধনের পার্শ্ব শিকলটা প্রতি 8 থেকে 12 গ্লুকোজ ইউনিট পর পর তৈরি হয়, তাহলে সেটা হবে গ্লাইকোজেন। আর যদি প্রতি 20 থেকে 30 ইউনিটের মধ্যে হয়, তাহলে সেটা হবে অ্যামাইলোপেকটিন। কথা বোঝা গেছে? স্যার বুঝছি এখন। আরেকবার একটু বলবেন? এই যে দেখো, এই যে এটা একটা পার্শ্ব শিকল না? ইয়েস স্যার। এই পার্শ্ব শিকল ধরো, এখান থেকে আমি গুনে আসি 1 2 3 4 5 6 7 8 এইভাবে। এই যে এইটা কি একটা চেইন তৈরি হইলো। আবার ধরো এভাবে গুনতে থাকো 5 6 7 8 9 10 10 পরে আর একটা হইলো। এইভাবে যখন ঘন ঘন 10 থেকে 12 মাঝে মাঝে 10 থেকে মাঝে মাঝে এই ধরনের সাইড চেইন তৈরি হবে, সেটা হচ্ছে গ্লাইকোজেনের। আর যদি 20 থেকে 30-এর মাঝখানে করে একটা করে সাইড চেইন তৈরি হয়, তাহলে সেটা হবে অ্যামাইলোপেকটিনের। কথাটা বুঝতে পেরেছো? স্যার বুঝেছি। তাহলে আজকের আলোচনা থেকে আমরা স্টার্চের গঠন, সেলুলোজের গঠন, গ্লাইকোজেনের গঠন এবং এদের কাজ সম্পর্কে বিস্তারিত জানতে সক্ষম হলাম। আজ এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।